সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, কম বেশি আমরা সবাই কিন্তু জানি যে নারীদের গাইনোকোলজিক্যাল সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এন্ডোমেট্রিওসিস, এবং বিভিন্ন সার্ভে রিপোর্ট কিন্তু বলছে যে এন্ডোমেট্রিওসিস হচ্ছে ওয়ান অফ দ্য লিডিং কজেস অফ ইনফার্টিলিটি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই এন্ডোমেট্রিওসিস, আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার বর্ণালী দাস 1972 সালের জুন মাসে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে উত্তরা মহিলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DGO ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ম্যাম, এন্ডোমেট্রিওসিস বলতে আসলে কি বোঝায়? এন্ডোমেট্রিওসিস আসলে একটোপিক এন্ডোমেট্রিয়াম, মানে আমরা তো জানি যে প্রতি মাসে একটা সাইকেল হয় রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের, একদম অ্যাডোলেসেন্ট বয়সে যেটা শুরু হয় সেটা একদম রিপ্রোডাক্টিভ এজ মেনোপজের আগ পর্যন্ত চলতে থাকে। এই লাইফ সাইকেলের মধ্যে যে প্রতি মাসে যে আমাদের একটা সাইক্লিক অর্ডারে যে একটা ব্লাড লস হয়, যেটাকে আমরা মিনস্ট্রেশন বলি, এই মিনস্ট্রেশনের একটা টিস্যু প্রতি মাসে হয়, যেটা যদি সে কনসিভ করে ফেলে তাহলে তো সেটা থেকে গেল, না হলে প্রতি মাসে সেটা শেড আউট হয়ে বের হয়ে যায়। এই যে মিনস্ট্রুয়াল যে টিস্যুটা, এন্ডোমেট্রিয়াল টিস্যুটা, এটা যদি মানে আমরা সাধারণত জানি এটা জরার ভিতরে হওয়ার কথা, তো জরার ভিতর ছাড়াও যদি অন্য জরার বাইরে কোথাও যদি এটা ডিপোজিট হয়, তখন এই সাইক্লিক প্রতি মাসের যে পিরিয়ড হয় তখন সেখানেও ব্লাড জমা হতে থাকে। আচ্ছা, ওখানে থাকতে থাকতে ওখানে তো কোনো সাপ্লাই থাকে না, থাকে না, অতটা নিউট্রিশন ওরা পায় না। আশেপাশ থেকে যেটা নিয়ে ওইটা মানে জমতে 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 একটা স্যাকের মতন অথবা একটা মাসের মতন তৈরি হয়, একটা সিস্টের মতন তৈরি হয়। এটাই তাকে ব্যথা মানে পেশেন্টকে সাফার করে, সিমটম দেয়। এন্ডোমেট্রিওসিসের যে মানে পেইনটা হয় সেটা একটু মানে নর্মাল মাসিকের পেইন থেকে একটু ডিফারেন্ট, আমরা ডিফারেন্সিয়েট করার জন্য আর কি বলি। এটা মাসিকের আগে থেকে শুরু হবে, মাসিকের সময় তো থাকবেই তীব্র ব্যথা, মাসিক শেষ হলেও থাকবে। এটা হচ্ছে একদম প্রথম ফিচার নিয়ে যেটা আমাদের কাছে আসে পেশেন্টরা। কোনো কিশোরী অথবা নারী কারোর যদি এন্ডোমেট্রিওসিস হয়ে থাকে, সেক্ষেত্রে তিনি কিভাবে বুঝবেন কি কি সাইন সিমটম রয়েছে? ক্রনিক পেলভিক পেইন একটা মেইন সার্জন, অনেক দিন ধরে তার শুধু তলপেটে ব্যথা হচ্ছে, মানে কোনো কারণ পাচ্ছে না, ব্যথা হচ্ছে। ইনসিডেন্টালি ওটা আমরা হিস্ট্রি থেকে নিই অথবা কোনো ইনভেস্টিগেশন করার পরে জানা যায়। এটা ছাড়া যে ডিসমেনোরিয়া যেটা বলে মাসিকের সময় যে ব্যথাটা হয়, এটা হচ্ছে খুবই কমন। এটা নিয়েই আমাদের কাছে আসে যে আমার মাসিকের সময় প্রচুর ব্যথা হয়, তখন হয়তো আমরা ওইটাকে কোয়ারিজ করে আগে তখন হয়তো ডায়াগনোসিস হলো। এটা ছাড়া ম্যারিড পার্সন যারা, তাদের ডিসমেনোরিয়া হয়। এটা তার থেকে যেটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের একদম বার্নিং ইস্যু যেটা ইনফার্টিলিটি একটা মেইন কজই এন্ডোমেট্রিওসিস। হ্যাঁ, কারণ হচ্ছে ওভারিতে যখন ডিপোজিশন হয় তখন হচ্ছে ওভারিয়ান টিস্যুটাকে নষ্ট করে দেয়। ওভারিয়ান টিস্যুটাকে নষ্ট করলে ওভারিয়ান রিজার্ভগুলি নষ্ট হয়ে যায়। AMH মানে অ্যান্টিমুলারিন হরমোন, যেটা দিয়ে আমরা ওভারিয়ান রিজার্ভটাকে বুঝতে পারি আর কি, সেটাও আলটিমেটলি খারাপ হয়ে যায়। কারণ যার AMH খারাপ হয়েছে তার জন্য তো কনসেপ্ট করা একটু টাফই। তীব্র পেটে ব্যথা, এই বিষয়টাকে ইগনোর করা বা অবহেলা করা হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত আসলে কি? যে কোনো ছোটোখাটো হেলথ ইস্যুকে ইগনোর করা যাবে না, কারণ একটা ছোট জিনিসও কিন্তু ইগনোর করলে এটা বড় আকার ধারণ করতে পারে। একটু কিছুটা স্পাজমোটিক পেইন হয়, কারণ মেনস্ট্রুয়েশনের সময় কিছুটা তো থাকে, সেটা অল্প বিস্তর সবারই কিছু না কিছু হয়, কিন্তু সেটা তীব্র না যে নর্মাল লাইফস্টাইলকে হ্যাম্পার করছে। এরকম যদি হয় যে সে বাচ্চা যেহেতু যদি মানে অ্যাডোলেসেন্ট হয়, তারা হয়তো যেতে পারতেছে না, স্কুলেই যেতে পারতেছে না, নর্মাল অ্যাক্টিভিটিস করতে পারতেছে না, শুয়ে বসে থাকছে, মানে সেই ক্ষেত্রে তো আমরা এটা তার নর্মাল লাইফটাকে হ্যাম্পার করছে না। সেই জন্য তীব্র ব্যথা যদি মেনস্ট্রুয়েশনের সময় হয়, এটা কখনোই আচ্ছা দেখি মানে নিজে ওষুধ দিলাম কমলো না, এরকম করার দরকার নেই। এন্ডোমেট্রিওসিস সাধারণত কাদের হয়ে থাকে? এটা সাধারণত রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ হয়, যেহেতু মেনস্ট্রুয়েশনের সাথে রিলেশন। এটা মিনার্কি থেকে শুরু করে মেনোপজের আগ পর্যন্ত এই বয়সে যে কোনো কারণেই হতে পারে। এই এন্ডোমেট্রিওসিসের কারণে ইনফার্টিলিটি ছাড়া আসলে আর কি কি ধরনের অসুবিধা একজন নারীর বা একজন মেয়ের হতে পারে? হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস রিপ্রোডাক্টিভ গ্রুপের তো একটা মানে বার্নিং ইস্যু না, কারণ সে কনসিভ করতে পারছে না। এটা ছাড়াও হয়তো অ্যাবডোমিনাল মাস নিয়ে আসলো, একটা টিউমারের মতো হলো, অথবা সিস্ট হলো, বড় একটা সিস্টের হলো, সেটাও তো তার জন্য নর্মাল লাইফ অসুবিধা। সেই জিনিসগুলোও এক্সক্লুড করে নিতে হবে এটার জন্য। আর ব্যথা যেটা আছে, ডিসপেরিনিয়া, যেটা নর্মাল কনজুগাল লাইফেও তার প্রবলেম হচ্ছে, কারণ এই এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো আপনার পায়খানার রাস্তা, ইন্টেস্টাইন, এইখানে জায়গাগুলোতেও ডিপোজিট হতে পারে, সেক্ষেত্রে তো তার পার্সোনাল লাইফও হ্যাম্পার হচ্ছে। আচ্ছা,
মানে এন্ডোমেট্রিওসিস যেটা আমাদের ভাষায় আমরা বলি যে মানে একটা নটোরিয়াস জিনিস, যেটা তার পুরো লাইফস্টাইলকে একটা প্যাথেটিক করে তোলে আর কি। সেই জন্য সঠিক সময়ে অল্প থাকতেই যদি আমাদের কাছে আসে তাহলে সেক্ষেত্রে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিব, তারপরে যদি না হয় তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, মানে ট্রিটমেন্ট নিতে হবে আসলে। টিনেজারদের যখন এন্ডোমেট্রিওসিসটা হয় তখন আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা কি বাকি যে এজ গ্রুপ রয়েছে তাদের সঙ্গে কোনো মিল থাকে? না, কিছু তো ডিফার করবেই, কারণ একটা ছোট মেয়ে যার বিয়ে হয়নি, যার ফ্যামিলি নাই, কমপ্লিট হয়নি, তাহলে তাকে যেভাবে আমরা ট্রিট করব, অথবা একটা অ্যাডাল্ট পার্সন যার ফ্যামিলি কমপ্লিট আছে তাকে তো একই রকমভাবে ট্রিট করব না। তো যে অ্যাডোলেসেন্ট গ্রুপের যেটা হয়, কারণ ওরা তো তখন ছোট থাকে, এটা নিয়ে অনেক সাফার করে। তো আমার মনে হয় যদি তারা কনসাল্ট করেন রেসপেক্টিভ ডক্টরের সঙ্গে, তাহলে তার সিমটোমেটিক কিছু ট্রিটমেন্ট আমরা প্রথমে দেই, হরমোনাল সাপোর্ট দেই, অ্যান্টিস্পাজমোটিক দেই, নর্মাল লাইফস্টাইল চেঞ্জ করতে বলি, এই সব কিছু দিয়ে ওকে, কারণ ওর তো আরও বাকি জীবনটা পড়ে আছে, এর সাথে সাথে যদি নর্মাল হয়ে গেল, যদি না হয় তাহলে ফার্দার আমরা ইভ্যালুয়েশন করার চেষ্টা করি যে কেন হচ্ছে না। আর সব থেকে বড় কথা, এরকম মানে সমস্যা নিয়ে আসলেই আমরা একটা আলট্রাসোনোগ্রাফি মাস্ট করাবো, কারণ ওখানে অন্য কোনো প্যাথোলজি আছে কিনা। কারণ দেখা যায় যে যদি কোনো প্যাথোলজি না থাকে, আমরা এই সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো হরমোন সাপোর্ট দিলে, ওরাল কন্ট্রাসেপটিভ পিলও আমরা দিয়ে থাকি, কারণ এটাও একটা ইয়ে আছে যে ওরাল কন্ট্রাসেপটিভ ম্যারিড না আনম্যারিড একটা ছোট বাচ্চা কেন পিল খাবে। তো একটা পিলের তো এটা তো একটা হরমোন, তো অনেক ফাংশন থাকে। আর এখন অনেক ভালো ভালো পিল আসছে, মানে স্লো, একদম খুব সফট, এগুলো অন্য কোনো প্রবলেম হয় না। তো হরমোন সাপোর্ট দেওয়ার জন্যই বেসিক্যালি আমরা এইভাবে প্রথমভাবে চিন্তা করি। তারপরে ইনভেস্টিগেশনে যদি তার এন্ডোমেট্রিক সিস্ট হয়, সেটা সাইজের উপরে ডিপেন্ড করে। আর যেহেতু একটা আনম্যারিড মেয়ে, তখন আমরা তাকে এএমএসটাও করাই দেখি কি অবস্থা। আমরা ইনিশিয়ালি তাকে হরমোনাল ট্রিটমেন্টেই দিই, জিএনআরএস দিতে পারি, অথবা আরও সাপোর্টিভ যেগুলো আছে কন্ট্রাসেপটিভ পিল দিতে পারি। আর তারপরে যদি মনে করেন অনেক বড় সাইজের, সাধারণত 5 সেন্টিমিটারের উপরে হলে আমরা সাধারণত অপারেটিভ মেজারমেন্টে যাই। সেটা আসলে এটা অনেক অ্যানালাইসিস করার ব্যাপার আছে, কারণ সব কিছু দেখে, প্রোটোকল আছে সেগুলো দেখে তারপরে এটা, কারণ খুব মানে একটু নাজুক তো, তাই না, মানে ছোট মানুষ, এর তো ফিউচারটাও চিন্তা করতে হয়। আর এইটা ক্ষেত্রে সাধারণত আমরা অপারেটিভ প্রসিডিউরে যেতে চাই না, কারণ মনে করেন একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা সে নিবে, অথবা বাচ্চা নাই, তখন হচ্ছে আমরা এমএসটা দেখে নেই রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে। যদি এমএস তার ভালো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাসপিরেশন করে দিই, অনেক সময় যে অ্যাসপিরেশন করে দিয়ে ওভারি রিজার্ভ করে। কারণ এই ধরনের কেস অপারেশন করতে গেলে ওভারির অনেক টিস্যু নষ্ট হয়, সেক্ষেত্রে এমএস লেভেল কমে যায়, মানে রিজার্ভ কমে যায়। রিজার্ভ কমে গেলে তো আলটিমেটলি তার প্রেগনেন্সির চান্স কমে যায়। তো সেই ক্ষেত্রে আমরা একটা অ্যাসপিরেশন করে, আগে যেটা হতো যে ল্যাপ্রোস্কোপিকে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হতো এন্ডোমেট্রিওসিসের জন্য, এখন কিন্তু সেটা বলা হয় না, কারণ এখন অপারেশনটাকেই ডিসকারেজ করা হয়। যতখানি অপারেশন না করে ট্রিটমেন্ট দেওয়া যায় আমরা সেটাই চেষ্টা করি। ল্যাপ্রোস্কোপিটাকেও এখন কিন্তু আপনারা সাপোর্ট করছেন না, আরো ডিফারেন্ট এবং আরো আধুনিক ট্রিটমেন্টের দিকে আপনারা চলে যাচ্ছে। সেই ট্রিটমেন্ট আসলে কি? ল্যাপ্রোস্কোপিকে আমরা করছি না কেন, যে সেই ব্যাখ্যা তো একটু আগে আমি বললাম যে আমরা টিস্যুটাকে লস করতে চাই না, ওভারিয়ান টিস্যুটাকে। একটা অপারেটিভ প্রসিডিউরে গেলে অ্যাডিশনের ব্যাপার থাকে, আর আমরা জানি যে এটা এন্ডোমেট্রিওসিসটা কিন্তু রিকারেন্ট। এটা একবার আপনি এন্ডোমেট্রিওসিসটাকে রিমুভ করে দিলে ওটা কিন্তু আবার হতে পারে ওখান থেকে, কারণ পিরিয়ড তো চলছে, সোর্স তো থাকছেই তার। সেই ক্ষেত্রে এখানে আমরা যেটা করি, যে অ্যাসপিরেশন যেটা করি আমরা, যে এন্ডোমেট্রিয়াল যে সিসটা থাকে সেটা অ্যাসপিরেশন করে ভিতরের জিনিসগুলো আমরা বের করে দিই, দিয়ে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিই। আর ইনফার্টিলিটির ক্ষেত্রে আমরা যেটা করি, যে যদি দেখা যায় যে তার এমএস লেভেল কম, তারপরে হচ্ছে সিস্টের সাইজ অনেক বড়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আইভিএফে চলে যেতে বলি, কারণ তখন হচ্ছে এমএস, ধরেন এমএস কারো 2, 3, 1, এগুলো তো আসলে মানে খুবই রিজার্ভ কম, আমরা বুঝেই যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওভাম, যদি ভালো ওভাম আসে, সেগুলোকে আমরা প্রিজার্ভ করতে পারি। প্রিজার্ভ করার পরে আমরা সার্জারিতে, মানে সেটা সিচুয়েশন ডিপেন্ড। ম্যাম, মেনোপজ হওয়ার আগের যে সময়টা মহিলারা যারা পার করে ওই সময়টা, তখন আসলে কি কি ধরনের এই এন্ডোমেট্রিওসিস ছাড়াও কি কি সমস্যা হয়ে থাকে, এবং তখন আসলে কি কি ধরনের ট্রিটমেন্ট আপনারা করে থাকেন? একটা দিন লাইফে তো সে অভ্যস্ত থাকে, মেনোপজে হলে তো কিছুটা পরিবর্তন তার মধ্যে হয়, কারণ এত বছর একটা লাইফের সাথে সে ইউজ টু ছিল, শারীরিকভাবে, মানসিকভাবে সব দিক থেকে কিন্তু তার একটা পরিবর্তন নিজের ভিতর হতে থাকে। তো যেটা আমি এটা বলতেছিলাম, যে এটা হলো কাউন্সেলিং করবো পেশেন্টকে প্রথমে,
হবে। আর একটা হচ্ছে সিচুয়েশন ডিপেন্ড, যে পেশেন্টের কি কন্ডিশন, তার যদি ফ্যামিলি কমপ্লিট থাকলে সেই ক্ষেত্রে আমরা অপারেটিভ মেজারমেন্টে যেতেই পারি। কারণ যদি তার একটাও বেবি না থাকে সেক্ষেত্রে তো আমাকে অনেক সময় আমাদের সিচুয়েশন অনুযায়ী তো এখন একটু রিপ্রোডাক্টিভ এজটা পিছাই গেছে, বাচ্চাটা একটু কম বেশি বয়সে নেয়, সেক্ষেত্রে আমরা বাচ্চার ফ্যামিলি কমপ্লিট করার কথা প্রথমে বলবো। আমার নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি যে 0.5 MS নিয়ে এক পেশেন্ট আমার কাছে আসছিল। তো সেটা তার এন্ডোমেট্রিওসিস ছিল না, কিন্তু কিছু কিছু মিরাকেল তো হয়। তো এখন ওইটা আমি কিছু করি নাই, উপরালাই করছে, যার সমস্ত আমি জাস্ট একটু ওকে লাইন আপ করে দিয়েছিলাম, কিন্তু সেটাও কিন্তু হয়েছে। 0.5 MS নিয়ে সে কনসেপ্ট করেছিল, 42 ইয়ার্স ওল্ড লেডি, তো সেকেন্ড ম্যারেজ ছিল। তো এটা হয়, অনেক কিছু মিরাকেল হয়, কিন্তু লাইফস্টাইল এই জায়গাটাতে আপনাকে একটু প্রশ্ন করতে চাই। আমরা যতটুকু জানি যে 35 এজে প্রেগনেন্সি নেওয়াটাকে আমরা এটাকে হাই রিস্ক প্রেগনেন্সি বলে থাকি, কিন্তু 42 ইয়ার্সের একজন ওমেন যখন কনসিভ করতে চায় তখন আপনারা কি আসলে ডিসকারেজ করেন না? এটা করি, কিন্তু আসলে আমরা মানে এমন একটা সিচুয়েশনে কাজ করি যে মেন্টাল হেলথটাও দেখতে হয়, তার সিচুয়েশনটাও বুঝতে হয়। এটা আমরা নেগেটিভ কাউন্সেলিং করি যে এটাকে এই রিস্ক থাকতে পারে, তা ইভ্যালুয়েট করে নিতে হয়, অনেক কিছু টেস্ট করে তাকে ইভ্যালুয়েট করে তারপর নিয়েছি। কারণ এটা হলো তার মানে অর্থাৎ এই বয়সে তাহলে আমরা বলতে পারি যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কনসিভ করা উচিত। ডিসকারেজ করি, কারণ এখানে জেনেটিক প্রবলেমগুলো হতে পারে। সে সমস্ত কাউন্সেলিং করার পরে সবকিছু সে কনসিডার করেই সে এটা তার নিতেই হতো, তার ফ্যামিলি টিকবে না, সেই ক্ষেত্রে তো কিছু করার নাই, আসলে আমাকে তাকে হেল্প করতেই হয়েছে। কিন্তু আমরা সাধারণত বলি যে 30-এর মধ্যে প্রথম বাচ্চা নিয়ে ফেলতে 35 ক্রস করবে না, এটা আমরা বলি। কারণ জেনেটিক প্রবলেমগুলো হয় বাচ্চাদের অনেক কিছু, যেটা একটু আর্লি মানে 35-এর মধ্যে করে ফেললে সেফ থাকা যায়। তা সেক্ষেত্রে কিছু তো এক্সেপশনাল কেস থাকবেই, সেগুলো তো ওদের মতো করে ডিল করতে হয়, কিছু করার নেই। মেনোপজ যে সময়টা, এই সময়টাতে দেখা যায় যে মেনোপজের কারণে বিভিন্ন ধরনের তাদের মুড সুইং হয়ে থাকে, হট ফ্ল্যাশ হয়ে থাকে। তো তার মধ্যেও যদি আবার তাদের এন্ডোমেট্রিওসিস জনিত কিছু সমস্যা হয়, তখন আসলে বিষয়টাকে আপনারা কিভাবে ডিল করে থাকেন? না, এটা প্রথমেই যেটা হচ্ছে কাউন্সেলিং পেশেন্টের এই ধরনের কেসের ক্ষেত্রে আর কি কাউন্সেলিংটা খুবই বড় একটা ব্যাপার, যে পেশেন্টকে তারপর কিন্তু সিচুয়েশনটা তাকে বুঝতে হবে। কারণ আপনি যখন তাকে বুঝে একটা জিনিস বলে, সে কিন্তু অ্যাডাপ্ট করতে পারবে, তার স্ট্রেসটা কমে যাবে যে না এটাই আমার রিয়ালিটি। তো তার লাইফস্টাইলটা আমরা ঠিক করে দিই যে এইভাবে করবে, না হয়তো হরমোন সাপোর্ট দিই। আর তারপরে যেটা যদি বেশি সাইজে বড় থাকে তো অপারেটিভ মেজারমেন্টে যাই। আমরা আরো বিস্তারিত আপনার কাছ থেকে এন্ডোমেট্রিওসিস সম্পর্কে জানার চেষ্টা করব, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে আপনি কি ধরনের খাবার খাবেন এবং কোন ধরনের খাবার বর্জন করবেন? সবার প্রথমেই যে কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তা হলো ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে এবং ত্বক ভালো রাখতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই ও ওমেগা 3 যুক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারটা আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন। ভিটামিন এ আছে সাধারণত গাজর, মিষ্টি কুমড়া এবং পালং শাক, এই ধরনের শাকসবজিতে আছে ভিটামিন এ, যা কিনা স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এবং ত্বক ময়শ্চারাইজিংয়ে বেশ ভালোই হেল্প করে। এর পাশাপাশি ভিটামিন ই যুক্ত খাবার, বিভিন্ন বীজযুক্ত খাবার যেমন বাদাম আপনি খাবারের লিস্টে রাখতে পারেন, বিশেষ করে কাঠবাদাম। WHO কাঠবাদামকে বিশ্বের 1 নম্বর খাবার হিসেবে আখ্যায়িত করেছে। কাঠবাদামের পাশাপাশি আপনি রাখতে পারেন রেগুলার আখরোট, যা কিনা ত্বককে ভালো রাখতে সাহায্য করে। এর পাশাপাশি ওমেগা 3 যুক্ত ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আপনি খাবারের লিস্টে রাখতে পারেন এবং এর পাশাপাশি অবশ্যই প্রোটিন জাতীয় খাবার আপনাকে রাখতে হবে। বিশেষ করে মাছ যদি আপনি রেগুলার খেতে পারেন তাহলে কিন্তু আপনার স্কিনকে খুব ভালো রাখতে সাহায্য করবে এবং ত্বকে আলাদা জেল্লা দেবে। এর পাশাপাশি অবশ্যই আপনি বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। অনেকেই আছেন যে কনস্টিপেশনের কারণে স্কিনের সমস্যা হয় এবং পিম্পল ওঠে, তো যার কারণে আপনাকে অবশ্যই ফাইবারযুক্ত খাবার হিসেবে বিভিন্ন ধরনের শাকসবজি রাখতে পারেন। এবং অনেকেই আছেন যে ভুল ডায়েট করতে গিয়ে কিন্তু স্কিনের সমস্যা করে ফেলেন, যেমন খাবারের সাথে বিশেষ করে যারা প্রোটিনযুক্ত খাবার অতিরিক্ত মাত্রায় খায় কিন্তু অনেক সময় কার্বোহাইড্রেট টোটালি খায় না, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায়।
তো আমার কথা শুনতে অবাক লাগলো, এই কথা সত্যি যে আপনাকে অবশ্যই রেগুলার চেষ্টা করতে হবে ভাত খাবার। আমরা যেহেতু বাঙালি, এই দেশের মাটির খাবার আমাদের ক্ষেত্রে উপকারী। আপনি রেগুলার ভাত খেলেও আপনার স্কিনটা সুন্দর থাকবে। এর পাশাপাশি আপনি বিভিন্ন দুগ্ধ জাতীয় খাবার, বিশেষ করে টক দই খাবারের লিস্টে রাখতে পারেন, পনির রাখতে পারেন, যেটা কিনা আপনার স্কিনকে অনেক সুন্দর করতে সাহায্য করবে। এবং এর পাশাপাশি ভিটামিন সি হিসাবে আপনি পেয়ারা এবং আমলকি, এছাড়াও আপনি টক জাতীয় ফল খাবারের লিস্টে রাখতে পারেন। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে এখন সবশেষে জানতে চাই যে টিনেজার যারা রয়েছে, অ্যাডাল্ট পার্সন যারা রয়েছে এবং মেনোপজ হওয়ার আগ মুহূর্তে যাদের এন্ড্রোমেট্রিওসিস জনিত সমস্যায় যারা ভুগছেন, তাদের ওভারঅল লাইফস্টাইল আসলে কেমন হওয়া উচিত? সেই জন্য ছোটোবেলা থেকেই কিন্তু আসলে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে দিয়ে যদি আমরা যাই, কারণ আমাদের তো এখন সেডেন্টারি লাইফস্টাইল বেশি, জাঙ্ক ফুড খাওয়ার বেশি, এই জিনিসগুলো আমরা কিন্তু অ্যাভয়েড করতেও পারি না, কারণ এখনকার পরিবেশটা এরকম হয়ে গেছে। তো যতটুকু ঘর থেকেই এটা আসলে বাচ্চাদেরকে শেখাতে হবে যে আপনি ভেজিটেবল, পানি, নিজে একটু এক্সারসাইজ, ওবেসটা যাতে না হয়ে যায় সেগুলো একটু প্রিপারেশন, আর একটু রুটিন চেক আপ করে দেখতে হবে। আর যদি আপনি এরকম করেন, যদি যে বাচ্চাটা মনে করেন একটু এক্সারসাইজ রেগুলার করতেছে, তার কিন্তু এই ব্যথা ট্যাথাগুলো একটু কম হবে, কারণ সার্কুলেশনটা ভালো হচ্ছে, তার সব কিছুই ভালো থাকবে। তো নিয়মিত ডাক্তারের সাথে কথা বলে রাখবে, ছোটো ছোটো ইয়েগুলিকে অ্যাভয়েড করবে না। তো আর তারপরে যেটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের এটা এই এজ গ্রুপের মাদেরকে আমি বলবো বিয়ের আগে থেকেই তাদের প্রিকনসেপশনাল যে কাউন্সেলিংয়ের একটা ব্যাপার থাকে ওটা করবে এবং কিছু চেক আপ করে নিয়ে তারপরে বিয়ে করবে। ম্যাম, আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভির পরিবারকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিয়েছি আমাদের আগামী পর্বে কি থাকছে। স্ট্রেস বাড়লে কি হয়? স্ট্রেস হরমোন বাড়ে, গ্রোথ হরমোন, গ্লুকাগন, এপিনেফ্রিন, এই ধরনের যে স্ট্রেস হরমোনগুলো সেগুলো কিন্তু আমাদের ডায়াবেটিস তৈরি করে। এবং সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে, কম্পিটিশন বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ফুডের অ্যাডাল্টারেশন বেড়ে যাচ্ছে, আমাদের খাদ্যে ভেজাল এবং কেমিক্যাল, পেস্টিসাইডস, হ্যাঁ, এন্ডোক্রাইন ডিসরাপ্টার্স বলি, যে আমাদের হরমোন গ্রন্থি যেমন ইনসুলিন তৈরি করার ক্ষমতা এবং অন্যান্য হরমোন তৈরি করার ক্ষমতাও কিন্তু অনেকখানি কমে যাচ্ছে বিভিন্ন রকম কেমিক্যাল ডিসরাপ্টার্স দিয়ে। সব কিছু মিলিয়ে আসলে এই যে মেটাবলিক ডিজিজ, ডায়াবেটিস, এটার ভয়াবহতা, রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।